ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে এডুকেশনের দ্বিতীয় অধ্যায় জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020। বুঝতে তোমাদের অনেকেরই সমস্যা হচ্ছে। জাতীয় শিক্ষানীতির এত বড় বড় সুপারিশ সবটা কিভাবে মনে রাখবে, কোনগুলি বা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এমনটা যদি মনে হয় তাহলে এই ভিডিওটি তোমার জন্য। কারণ এই ভিডিওতে জাতীয় শিক্ষানীতির গুরুত্বপূর্ণ সুপারিশগুলি আলোচনা করব এবং এই ভিডিওটি দেখার পর জাতীয় শিক্ষানীতি থেকে তোমরা যে কোনো এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে পারবে। সেজন্য ভিডিওটি তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। তাই দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তো আজকের আমাদের যে ক্লাসটায় তোমাদের শিক্ষাবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের যে জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020, এই দুটি জাতীয় শিক্ষানীতি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই কমিশনগুলির বা এই শিক্ষানীতির সুপারিশগুলি তোমাদের পরীক্ষায় আসতে চলেছে বা এখান থেকে তোমাদের বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন এখান থেকে আসতে চলেছে। তো আমরা আলোচনা করব জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020। তবে এই দুটি আলোচনার সময় আরও কিছু কিছু জাতীয় শিক্ষানীতি সম্পর্কে জেনে নেব। তো প্রথমে আমরা জানবো যে জাতীয় শিক্ষানীতি জানার আগে আমরা এটা জানবো যে জাতি বলতে কি বুঝি। তারপর আসছে জাতীয় শিক্ষানীতি। তো জাতি বলতে যখন কোনো জনসমষ্টি বা জনগোষ্ঠী যখন তাদের ভাষা, ধর্ম, বর্ণ কোনো একটির কারণে যখন নিজেদেরকে একাত্ম অনুভব করে তখন তাদেরকে জাতি বলা হবে। আসবো আমরা জাতীয় শিক্ষানীতি বলতে কি বোঝো। জাতীয় শিক্ষা হলো একটি নির্দিষ্ট পর্যন্ত ধর্ম, অঞ্চল, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের জন্য সমানভাবে শিক্ষার ব্যবস্থা করা। আমাদের শিক্ষাবিজ্ঞানে জাতীয় শিক্ষানীতি বলতে কি বোঝানো হচ্ছে, এখানে একটা সমান কথাটা ব্যবহার করা হচ্ছে, মানে সম সুযোগের কথাটা খুব গুরুত্বপূর্ণ বা খুব গুরুত্ব দেওয়া হচ্ছে এই শিক্ষানীতিতে। বলছে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের জন্য সমান শিক্ষা ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে শিক্ষা হবে সার্বিক উন্নয়নের মূল বিষয়। সেখানে জাতীয় উন্নয়ন থাকবে, যেখানে ব্যক্তিগত উন্নয়ন থাকবে, সমাজের উন্নয়ন থাকবে, মানে জাতীয় বা সমাজের কোনায় কোনায় যা কিছু আমাদের শিক্ষার উন্নয়নের দরকার সেগুলির কথা বলা হয়েছে এই জাতীয় শিক্ষানীতিতে। এই ধরনের জাতীয় শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য যে সমস্ত নীতি গ্রহণ করা হবে তাকে বলা হচ্ছে জাতীয় শিক্ষানীতি। এটা গেল সংজ্ঞা। এখান থেকে তোমাদের কোনো পরীক্ষায় প্রশ্ন আসছে না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য। তো আমরা এবার চলে যাব যে জাতীয় শিক্ষানীতি বলতে কি শুধুমাত্র 1986 আর 2020 আছে না, এছাড়া আরও কিছু জাতীয় শিক্ষানীতি রয়েছে। সেগুলি সম্পর্কে জানলে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এবং জাতীয় শিক্ষানীতি বলতে যে শুধুমাত্র একটি জাতীয় শিক্ষানীতি আছে, এটা এই ভুল ধারণাটা তোমাদের মাথা থেকে চলে যাবে। তো জাতীয় শিক্ষানীতি কত সালে এসছে তার উপর ভিত্তি করে জাতীয় শিক্ষানীতির শ্রেণীবিভাগ করা যেতে পারে। যেমন সর্বপ্রথম এসেছিল স্বাধীন ভারতের সর্বপ্রথম জাতীয় শিক্ষানীতি এসেছিল 1968 সালে, এটা হচ্ছে প্রথম জাতীয় শিক্ষানীতি। তারপরে এসেছিল 1979 সাল, তারপরে এসেছিল 1986 সাল এবং সর্বশেষ এসেছিল 2020 সাল। এই 2020 সালে জাতীয় শিক্ষানীতিটা তোমাদের আগের বছরে যারা 12 পড়তো তাদের কিন্তু ছিল না, এবার তোমাদের নতুন করে সিলেবাসে এটা সংযুক্ত হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে জাতীয় শিক্ষানীতি যেগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে 1986 আর 2020। আমরা চলে যাব যে 1968 সালে জাতীয় শিক্ষানীতি। 68 সালে জাতীয় শিক্ষানীতিতে কি বলা হচ্ছে দেখো, সংবিধানের 45 নম্বর এখানে যে সুপারিশ কি কি করেছে, যে সংবিধানের 45 নম্বর ধারায় বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুকে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার আওতায় আনতে হবে। সেটিকে বাস্তব রূপ দেওয়ার জন্য কমিশন সুপারিশ করেছিল। সংবিধানে যেটা উল্লেখ আছে এটাকে আমাদের বাস্তবে কার্যকরী করতে হবে, শুধু সংবিধানে থাকলে হবে না। এবার অবৈতনিক বাধ্যতামূলক কি, অবৈতনিক যেখানে কোনো বেতন নেওয়া হবে না, বাধ্যতামূলক প্রত্যেকটি শিশুর এখানে বাধ্য থাকবে। এইভাবে সরকারকে এই শিক্ষা ব্যবস্থাটা পরিচালনা করতে হবে, এটাকে কি করতে হবে, কার্যকরী করতে হবে। তো এই যে 1968 সালের শিক্ষানীতি একটি ভাষা ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিল, ত্রিভাষা সূত্র। এটা পরীক্ষার ক্ষেত্রে প্রায়শই এসে থাকে। বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে ত্রিভাষা সূত্রটা আসলে কি। তো ত্রিভাষা প্রথম বলা হয়েছে যে আধুনিক ভারতীয় ভাষা। আধুনিক ভারতীয় ভাষার মধ্যে আছে হিন্দি ভাষা অথবা সেই আঞ্চলিক একটা ভাষার কথা বলা হচ্ছে। তো তারপরে এখানে আসছে দ্বিতীয় হচ্ছে হিন্দি ভাষা, 3 নম্বর হচ্ছে ইংরেজি ভাষা।
তো কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে থাকবে হিন্দি ইংরেজি, হিন্দি হবে যোগসূত্রকারী ভাষা। এবার আসি শিক্ষার সমসুযোগ। এই বিষয়টা জাতীয় শিক্ষানীতির একটা মূল ভিত্তি বলা যেতে পারে, যে শিক্ষার সমসুযোগ। জাতীয় শিক্ষা নীতি মানেই ধর্ম, বর্ণ, জাত ভেদ, ভেদাভেদ ইত্যাদি ভুলে শিক্ষার কিন্তু সমসুযোগে আনার কথা বলা হয়েছে। তো সমসুযোগ এক্ষেত্রে কি বলা হচ্ছে, যে শিক্ষাক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ, আঞ্চলিকতাবাদ, শ্রেণীভেদ, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী নারী পুরুষ নির্বিশেষে সংবিধানে অনুযায়ী সমসুযোগের ব্যবস্থা করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ সুপারিশ। তারপর আমরা চলে যাব সাক্ষরতা প্রসার ও বয়স্ক কর্মসূচি। যেখানে সমসুযোগ বলা হচ্ছে, যেখানে সমাজের সমস্ত ব্যক্তি নাগরিকের কথা বলা হচ্ছে, সেখানে বয়স্ক ব্যক্তিরা কেন বাদ যাবে? সেই জন্য কমিশন সুপারিশ করেছে যে দেশের সঠিক উন্নয়নের জন্য প্রয়োজন সার্বিক সাক্ষরতা। সেক্ষেত্রে যথাযোগ্য ব্যবস্থা করতে হবে। কৃষিকাজে নিযুক্ত কম বয়সী ব্যক্তিদের সাক্ষরতা দানের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই বয়স্ক ব্যক্তি কাদের বলা হচ্ছে? 15 থেকে 35-এর মধ্যে যারা স্কুলে কোনো কারণে শিক্ষা লাভ করতে পারেনি তাদেরকে বোঝানো হচ্ছে, তাদেরকে শিক্ষাদানের কথাও কমিশন সুপারিশ করেছিল। তারপরে সে একটি শিক্ষা কাঠামো সুপারিশ করেছিল 1968 সালে জাতীয় শিক্ষানীতি এবং 1986 সালে শিক্ষানীতি একই সুপারিশ করেছে শিক্ষা কাঠামো সম্পর্কে। তো সেটা সুপারিশ হচ্ছে 10+2+3। এই বিষয়টা আমি পরে তোমাদের বোঝাবো যে 10+2+ জিনিসটা কি। তো 1986 সালে জাতীয় শিক্ষানীতি, 1986 সালের জাতীয় শিক্ষানীতি কিভাবে গড়ে উঠেছিল, যে 1984 সালের তৎকালীন প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী। জনগণের প্রতি তার প্রথম ভাষণে এমন এক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেন যা দেশের প্রাকৃতিক ও মানব সম্পদ সর্বোচ্চ মাত্রা ব্যবহার করে জাতির পুনর্গঠনকে দ্রুত রূপ দিতে সক্ষম হয়। তখন তাহলে 1986 সালে জাতীয় শিক্ষানীতি গঠনের সময় প্রধানমন্ত্রী কে ছিল? রাজীব গান্ধী। প্রধানমন্ত্রীর বক্তব্যকে ভিত্তি করে শিক্ষা মন্ত্রক, তো এই যে শিক্ষা মন্ত্রক একটি প্রস্তাবনা তৈরি করেছিল। তাহলে এই 1986 সালের যে জাতীয় শিক্ষানীতির এই যে প্রস্তাবনাটা কাদের দ্বারা তৈরি হয়েছিল? শিক্ষা মন্ত্রকের দ্বারা। এটা একটা প্রশ্ন হয়ে থাকে মাঝে মধ্যে। তো শিক্ষা মন্ত্রক এই সুপারিশটা করেছিল। তারপরে যার নাম দেওয়া হচ্ছে চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। এটা হচ্ছে 1986 সালে জাতীয় শিক্ষানীতির একটি শিরোনাম। এটি প্রকাশিত হয়েছিল কত সালে? 1986 সালে 21শে এপ্রিল। তো আমাদের তারিখটা মনে রাখতে হচ্ছে। আর এই যে ইংলিশ নামটা, এটা হচ্ছে কিন্তু একটা শিরোনাম বলতে পারো, টাইটেল বলতে পারো, এটা পরীক্ষার ক্ষেত্রে আসে। তো আমরা চলে যাব এই জাতীয় শিক্ষানীতি সম্পর্কে আরো কিছু জেনে নেব। 1986 সালের এই জাতীয় শিক্ষানীতির মোট 12টি অধ্যায়ে বিভক্ত ছিল। প্রথম অধ্যায় ছিল ভূমিকা এবং শেষ অধ্যায় ছিল ভবিষ্যৎ। এবার আমরা যাব জাতীয় শিক্ষানীতির কাঠামো, যেটা একটু আগে বলছিলাম 1968 সালে যে জাতীয় শিক্ষানীতি যে কাঠামোটা বিশ্লেষণ করছে সেটা আমরা আজকে আলোচনা করব। যে জাতীয় শিক্ষানীতি অনুসারে সারা দেশের শিক্ষা কাঠামো কীরকম হবে? 10+2+3। এবার এই 10 বছরের শিক্ষাটা কীরকম? এই 10 বছরের শিক্ষাটাকে 3টি পর্যায়ে বিভক্ত করেছে। প্রথম পর্যায়ে হলো 5 বছরের প্রাথমিক শিক্ষা, অর্থাৎ 5 বছর ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5। এবং দ্বিতীয় পর্যায়ে হলো 3 বছরের উচ্চ প্রাথমিক, 3 বছর অর্থাৎ ক্লাস 6, 7, 8, এটাকে উচ্চ প্রাথমিক পর্যন্ত ধরা হচ্ছে। এবং তৃতীয় পর্যায়ে 2 বছর হচ্ছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষা, অর্থাৎ ক্লাস 9 এবং 10। এবার চলে যায় এই যে ক্লাস 2-র যে ধাপটা বলা হচ্ছে, এটা কোন ক্লাসকে আমরা ধরবো? 2 বছরের উচ্চ মাধ্যমিক, অর্থাৎ 11 এবং 12, এই 2 বছর হচ্ছে উচ্চ মাধ্যমিক। তারপর 3 বছরের স্নাতক, মানে কলেজে যেটা আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করি 3 বছর, সেটা হচ্ছে স্নাতক স্তর বা কলেজ স্তরের শিক্ষা। তো আমরা 10+2+3 এর অর্থ আমরা বুঝলাম। এবার আমরা যাব বিভিন্ন স্তরের শিক্ষার পুনর্গঠন, যে প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর, সেই স্তরের শিক্ষার পুনর্গঠন কিভাবে করতে বলেছে জাতীয় শিক্ষানীতিতে, সেগুলো এবার আলোচনা করব। বলছে প্রাক শৈশব শিশু কল্যাণ শিক্ষা, অর্থাৎ প্রাক শৈশব একেবারে শৈশবকাল, যেখানে বাচ্চাদের বয়স 2 বছর 3 বছর করে বয়স, যারা নার্সারিতে স্কুলে পড়ে সেই সমস্ত শিশুদের কথা বলা হচ্ছে। যে শিশুর সামগ্রিক বিকাশের প্রতি লক্ষ্য রেখে পুষ্টি, স্বাস্থ্য, সামাজিক, মানসিক, নৈতিক উন্নয়ন ইত্যাদি বিষয়গুলির উপর গুরুত্ব দিয়ে শৈশব শিশু কল্যাণ শিক্ষা। দেখো এই যে শৈশব শিশু কল্যাণ শিক্ষা, এটা হচ্ছে একটা সংস্থা যার ইংরেজিতে বলা হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, যার সংক্ষিপ্ত রূপ ECCE। সুতরাং আমাদের কি কি মনে রাখতে হচ্ছে? ECC বিষয়টা কি? এটা হচ্ছে একটা শিশু কল্যাণের জন্য বা শিশুর স্বাস্থ্য, পুষ্টি, সামাজিক, মানসিক ইত্যাদি উন্নয়নের জন্য এটি গঠন করা হয়েছে। এর পুরো নামটা কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন।
বিষয়টা এখানে আমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে আমাদের প্রশ্ন আসবে। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। ইসিসি বিষয়টা কিসের সঙ্গে যুক্ত? শিশু কল্যাণের সঙ্গে যুক্ত, এক কথায় উত্তর। তো এই বিষয়টাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে কোন কমিশনে? 1986 সালের জাতীয় শিক্ষা কমিশনে। শিশুর চাহিদা, ব্যক্তিত্বের বিকাশ, ইচ্ছার দিকে লক্ষ্য রেখে প্রাক শৈশবকালীন শিক্ষাকে সুসংহত বিকাশ। এই যে সংস্থাটার নাম বাংলা থেকে কি বলা হচ্ছে? প্রাক শৈশবকালীন সুসংহত বিকাশ, যার ইংরেজি নাম হচ্ছে ইন্টারগ্রেট চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে আইসিডিএস। সুতরাং এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আইসিডিএস এর পুরো নাম কি? ইন্টারগ্রেট চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। অনেক ক্ষেত্রে দেখবে সার্ভিস কথাটাও আছে। তো সুতরাং স্কিম বা সার্ভিস যাই থাকুক না কেন, তোমরা এই বিষয়টা স্কিম বা সার্ভিস দুটো একসাথে থাকবে না আশা করছি। অনেক ক্ষেত্রে আবার এই যে লাস্টকে যে এসের যে ফর্মটা, এটা দেয় না। তাই ইন্টারগ্রেট চাইল্ড ডেভেলপমেন্ট বলে অনেক অপশান দেওয়া থাকে। তো আমাদের এখানে প্রশ্ন আসতে পারে যে আইসিডিএস এই সংস্থাটা কোন শিক্ষার সাথে যুক্ত বা কোন স্তরের শিক্ষার সাথে যুক্ত? এক কথায় হচ্ছে একেবারে প্রাক শৈশবকালীন শিশুদের শিক্ষার জন্য প্রাক প্রাথমিক শিক্ষার ক্ষেত্র যুক্ত, এটাকে আমরা ধরে নিতে পারি বা এটা বলতে পারি। তো তারপরে চলে যাব আমরা অপারেশন ব্ল্যাকবোর্ড। এখানে খুব একটা গুরুত্বপূর্ণ টপিক বা সুপারিশ, যেটা 1986 সালে জাতীয় শিক্ষানীতি করেছিল, যেখান থেকে প্রায় শয় প্রশ্ন আসে। তোমাদের আগের বছরে যারা 12 পরীক্ষা দিয়েছিল তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, তোমাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এবার অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিটা কি? নামটা তো নতুন লাগছে। তো অপারেশন ব্ল্যাকবোর্ড হচ্ছে প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য গৃহীত একটা কর্মসূচি। একবার প্রাথমিক যে ক্লাস 1, 2, 3, 4, এই যে প্রাথমিক শিক্ষা, এই প্রাথমিক শিক্ষা উন্নয়নের জন্য একটা কর্মসূচি। এখানে কি বলা হচ্ছে? অপারেশন বলতে কি বোঝানো হচ্ছে? দ্রুত সমস্যা সমাধানের কথা বলা হচ্ছে। অপারেশনের অর্থ হচ্ছে দ্রুত সমস্যা সমাধান। তো ব্ল্যাকবোর্ডের শব্দটি একে একটি প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে। কি হিসেবে? প্রতীক হিসেবে। ব্ল্যাকবোর্ড শব্দটি দ্বারা প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয় শিক্ষা সহায়ক সব ধরনের উপাদানকে বোঝানো হয়েছে। এবার আমি অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য কি? প্রথমে শিক্ষা কমিশন দেখেছিল যে প্রাথমিক বিদ্যালয়ে খুব ভালোভাবে তাদের ক্লাসরুম নেই, বসার জায়গা নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, বাথরুম বা শৌচালয়ের ব্যবস্থা ঠিকঠাক নেই। এই দুর্দশা দূর করার জন্য এই কর্মসূচি গ্রহণ করেছিল। কি কি উদ্দেশ্য সেটা আমরা পড়লে বুঝতে পারবো। যে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা, প্রয়োজনে ক্লাসরুম তৈরি করা, বসার সব বন্দোবস্ত, শৌচাগার নির্মাণ করা, পানীয় জলের সুব্যবস্থা, প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকার ব্যবস্থা, এইগুলি অভাব দেখেছিল কমিশন। তখনকার দিনে পর্যালোচনা করে দেখেছিল যে এই সমস্তগুলি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার এখানে অনেকটা দুর্বলতা রয়েছে, এই সমস্ত বিষয়গুলির অভাব রয়েছে। সেই জন্য এই সমস্ত সুপারিশগুলো করা হয়েছে। তারপর কি বলে যে শিক্ষা সহায়ক উপকরণ, চার্ট, মডেল, চক প্রভৃতি সরবরাহ করতে হবে। বিদ্যালয় পরিবেশকে আকর্ষণীয় করা, 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুকে বিদ্যালয়মুখী করা। 1968 সালে জাতীয় শিক্ষানীতি যে সুপারিশ করছে, এখানেও তাই একই সুপারিশ করছে। এবার কর্মসূচি কি কি মানে উদ্যোগ নেওয়া হবে এই যে সুপারিশগুলো বাস্তবায়ন করার জন্য? বলা হচ্ছে যে সব ঋতুতে ব্যবহারের উপযোগী দুটি বড় বড় শ্রেণীকক্ষ বিদ্যালয় থাকবে। সুতরাং আমরা বলে যে প্রত্যেক বিদ্যালয়ে অন্তত 2জন শিক্ষক থাকবেন, এদের মধ্যে একজন অবশ্যই মহিলা হবেন। অর্থাৎ কোনো বিদ্যালয়ে 2জন মহিলা হতেও পারে, কিন্তু 2জন পুরুষ মানুষ হবে না, 2জন পুরুষ শিক্ষক হবে না, তার মধ্যে একজন অবশ্যই মহিলা শিক্ষক থাকতে পারে। 3 নম্বর হচ্ছে পানীয় জল, শৌচাগারের ব্যবস্থা করতে হবে। 4 হচ্ছে শিক্ষা সহায়ক উপকরণ যথা ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, চার্ট, মডেল প্রভৃতি মানচিত্র এগুলোও সরবরাহ করতে হবে। শারীরিক বিকাশের জন্য খেলার সরঞ্জাম, রাবারের বল, ফুটবল, ভলিবল ইত্যাদি রাখা প্রয়োজন। তারপরে চলে আসবো পরের একটা গুরুত্বপূর্ণ সুপারিশ জাতীয় শিক্ষানীতি, সেটা হচ্ছে নবোদয় বিদ্যালয় বা পেস সেকিং বিদ্যালয়। তাহলে আমরা এখান থেকে জেনে যাচ্ছি একটা বিষয়, যে নবোদয় বিদ্যালয়ের অপর নাম কিন্তু পেস সেকিং বিদ্যালয়। এই বিদ্যালয়ে কারা ভর্তি হয়, কী ধরনের শিক্ষার্থী ভর্তি হয়, তাই সে সম্পর্কে একটু আলোচনা করব। নবোদয় বিদ্যালয়ে সাধারণত ভর্তি হয় মেধাবী শিক্ষার্থীরা, যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না বা ভালো সেই সুযোগটা পেতে পারছে না, তাদের জন্য এই নবোদয় বিদ্যালয়ে সুপারিশ করেছিল জাতীয় শিক্ষানীতি। বলছে এই ধরনের বিদ্যালয়ে জাতি ধর্ম নির্বিশেষে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের সুযোগ পায়। মেধাবী কথাটা কিন্তু এখানে বিশেষ তাৎপর্য।
সুতরাং এখানে ভর্তি হতে গেলে মেধাবী শিক্ষার্থী হতে হবে। বর্তমান কি অবস্থা সেটা আমরা যাচ্ছি না, কিন্তু জাতীয় শিক্ষানীতি সুপারিশ করেছে মেধাবী শিক্ষার্থী হতে হবে। তো এখান থেকে আরও কিছু তথ্য আমরা জেনে নেব। এই বিদ্যালয়ে ভর্তি হতে গেলে কোন শ্রেণী থেকে ভর্তি হবে? ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়া যাবে। দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ে এই স্কুল থেকে লিভ করতে হবে। এবং শহরের ছেলে মেয়েদের জন্য 20% বেশি ভর্তি নেওয়া যাবে না। 20% থাকবে শহরের ছেলে, তার বেশি কিন্তু নেওয়া যাবে না। এবং মেয়েদের জন্য থাকবে 1/3 আসন। তাহলে এটা বিশেষ গুরুত্বপূর্ণ। এই নবোদয় বিদ্যালয়ে মেয়েদের জন্য কত আসন সংরক্ষিত থাকবে? 1/3। তারপরে আমরা চলে যাব, অর্থাৎ 1/3 মেয়েদের জন্য সংরক্ষিত থাকবে। তারপর চলে যাবে যে এখানে কি কি ভাষার মাধ্যমে শেখানো হয়। আঞ্চলিক বা মাতৃভাষা, তার মানে নিজস্ব এলাকার যে মাতৃভাষা রয়েছে, যে আঞ্চলিক ভাষা আছে সেই ভাষা শেখাতে হবে। হিন্দি, ইংরেজি, এই 3টে ভাষার মাধ্যমে শেখানো দরকার। তো এখানকার যে নবোদয় বিদ্যালয়ের প্রধান ভাষা কিন্তু হিন্দি ও ইংরেজি। প্রথম ক্ষেত্রে বা প্রাথমিক একেবারে যে ষষ্ঠ শ্রেণী থেকে ভর্তি নেওয়া হচ্ছে, প্রথম হয়তো আঞ্চলিক বা মাতৃভাষা নেওয়া হয়, কিন্তু প্রধান যে ভাষার শিক্ষার মাধ্যমটা হচ্ছে হিন্দি ও ইংরেজি। বর্তমানে 660টি অনুমোদনপ্রাপ্ত নবোদয় বিদ্যালয় রয়েছে আমাদের দেশে, এবং 589টি কার্যকরী বিদ্যালয় রয়েছে। তাহলে 589টি কার্যকরী বিদ্যালয় বা সক্রিয় বিদ্যালয় রয়েছে। কোন তথ্য অনুযায়ী? 2015 31শে মার্চের তথ্য অনুযায়ী। এবার চলে যাব জাতীয় শিক্ষানীতি আরেকটি গুরুত্বপূর্ণ সুপারিশ, IGNOU, অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। উচ্চশিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য 1985 সালে ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি এর সার্বিক উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়। তো আমরা 1985 সালে ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ জাতীয় শিক্ষানীতির 1 বছর আগে। এই জাতীয় শিক্ষানীতি কি সুপারিশ করেছিল? যে ইন্দিরা গান্ধী মুক্ত বিদ্যালয়কে একটা সার্বিক উন্নয়ন করতে হবে সরকারকে। তারপর আরও একটা গুরুত্বপূর্ণ সুপারিশ যেগুলি তোমাদের পরীক্ষা আসবে, সেইগুলো বাছাই করা পয়েন্টগুলো আমি তোমাদের সামনে আলোচনা করছি। যেই এই অল্প কিছু তোমাদের মনে রাখলে তোমরা বেশিরভাগ এমসিকিউ, বা সব কটাই এমসিকিউ তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবে। ডিগ্রি থেকে চাকরির বিচ্ছিন্নকরণ কে বলেছে? 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে যে একজন ব্যক্তির কোন বিষয়ে কতটা জ্ঞান আছে তার ডিগ্রি দেখে বলা সম্ভব নয়। তো তাই যে সব চাকরির ক্ষেত্রে বিদ্যালয়ের ডিগ্রি প্রয়োজন নেই, সেই সব ক্ষেত্রে চাকরি বা ডিগ্রির মধ্যে বিচ্ছেদ ঘটাতে হবে। তবে কিছু বিশেষ ক্ষেত্রে ডিগ্রি প্রয়োজন স্বীকার করতে হবে, যেমন চিকিৎসা ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে। অর্থাৎ ডাক্তার হতে গেলে তার ডিগ্রির এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো অন্যান্য চাকরির ক্ষেত্রে বলা হচ্ছে যে ডিগ্রিটাকে সর্বস্ব ধরে নিলে হবে না। তাহলে ডিগ্রি এর উদ্দেশ্য হচ্ছে ডিগ্রির প্রতি একটা অন্ধ মোহ কাটানোর জন্য এই ব্যবস্থা করতে বলেছে জাতীয় শিক্ষানীতি। তারপর চলে যাব যে গায়ক এবং শিক্ষক গঠন, এই দুটি সংস্থার কাজ কি এবং এদের পুরো নাম কি, বিষয়গুলো আমরা এবার একটু জানবো। প্রতিটি জেলায় একটি করে জেলার শিক্ষা বা প্রশিক্ষণ সংস্থা গায়ক, এর ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এবং প্রতিটি রাজ্যে শিক্ষা গবেষণা প্রশিক্ষণ, অর্থাৎ স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অফ ট্রেনিং স্থাপন করতে হবে। এই সংস্থায় কর্মের নিযুক্ত শিক্ষক ও চাকরির পূর্ব শিক্ষকদের জন্য 2 ধরনের শিক্ষণ সংস্থা পরিচালনার দায়িত্ব থাকবে। এই গায়ক ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এগুলো সাধারণত প্রাথমিক স্তরে শিক্ষকদের ট্রেনিং দেওয়ার জন্য গড়ে উঠেছিল। শিক্ষকদের ট্রেনিং দেওয়ার জন্য, এখানে কোনো ছাত্রদের ট্রেনিং দেওয়ার জন্য নয়, শিক্ষকদের প্রাথমিক স্তরে যারা শিক্ষকতা করবে, চাকরি নিযুক্ত অবস্থায় বা চাকরি পূর্ব যেসব শিক্ষার্থীরা চাকরিতে যুক্ত হবে এরকম শিক্ষকদের, এবং যারা অলরেডি চাকরি করছে এরকম শিক্ষকদের কী করে ট্রেনিং দেয়। তারপর চলে যাব এনসিটি গঠন, শিক্ষণের মান উন্নয়নের জন্য সারা দেশে এনসিটি, অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন প্রতিষ্ঠা করতে হবে। এর কাজ হবে শিক্ষণ। এই এনসিটির আন্ডারে সাধারণত যারা বিএ ডিএলএড করে তাদেরকে ট্রেনিং দিয়ে থাকে। এইবারে আমরা চলে যাব কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ খুবই। প্রশ্নগুলো জেনে রাখো, এগুলি কি নোট করে রাখতে পারো তোমাদের সাজেশন হিসেবে।
তো প্রথমে আমরা চলে যাব যে শিক্ষা মন্ত্রকের প্রস্তাবে গঠিত 1986 সালে জাতীয় শিক্ষানীতির শিরোনাম কি ছিল। আহ, কোন মন্ত্রকের, শিক্ষা মন্ত্রক, অর্থ মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রকের কার প্রস্তাবে গঠিত হয়েছিল? শিক্ষা মন্ত্রকের প্রস্তাবে গঠিত ছিল 1986 সালে জাতীয় শিক্ষানীতি, যার শিরোনাম ছিল চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। দ্বিতীয় হচ্ছে স্বাধীনতা লাভের পর প্রথম জাতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 1968 সালে 17 জুলাই। একেবারে আমাদের যে প্রথম যে জাতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 1968 সালে। তারপরে পড়ব যে 1968 সালে জাতীয় শিক্ষানীতি প্রকাশের সময় শিক্ষামন্ত্রী ছিল ডক্টর ত্রিগুণা সেন ছিল। তারপরে আমরা পড়ব সংবিধানের কত নম্বর ধারায় 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুকে বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার কথা বলা হয়েছে। একটু আগে আলোচনা করেছি, তার উত্তর হলেও 45 নম্বর ধারাতে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1968 সংবিধানের 35 নম্বর ধারা অনুযায়ী যোগাযোগ রক্ষাকারী ভাষা রূপে গণ্য করা হয়েছে কোন ভাষাকে? হিন্দি ভাষাকে। আমরা চলে যাব 6 নম্বর প্রশ্নে। জাতীয় শিক্ষানীতি 1986 মোট কতগুলি অধ্যায় ছিল? 12টি অধ্যায়। 7 নম্বর যে 1986 সালে জাতীয় শিক্ষানীতির ভিত্তি রচনা করে কোন কমিশন? কোঠারি কমিশন। এখানে প্রশ্নটা কোন কমিশন লেখা নেই, একটু যুক্ত করতে হবে। তো কোঠারি কমিশন এই জাতীয় শিক্ষানীতির ভিত্তি রচনা করেছিল। কোঠারি কমিশন এবং জাতীয় শিক্ষানীতি কমিশনের সঙ্গে অধিক সাদৃশ্য লক্ষ্য করা যায়। 8 নম্বর প্রশ্ন কি বলছে? 1986 সালে জাতীয় শিক্ষানীতির প্রথম ও শেষ অধ্যায় কি বর্ণিত হয়েছে? প্রথম অধ্যায় ভূমিকা, শেষ অধ্যায় ভবিষ্যৎ বর্ণিত হয়েছে, যেটা একটু আগে বলেছিলাম। এবার আমরা যাব 9 নম্বর কোশ্চেনে। সেখানে কি বলা হচ্ছে যে এডুকেশন ইকুয়ালিটি এই কথাটি জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ভুক্ত? উত্তর হবে 4র্থ অধ্যায়। 10-এর দাগে প্রশ্ন হচ্ছে 1986 সালে জাতীয় শিক্ষানীতি কোন তারিখে প্রকাশিত হয়েছিল? উত্তর হবে 21শে এপ্রিল। 11-এর দাগে হচ্ছে 1986 সালে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী সমগ্র শিক্ষার কাঠামোকে কিরূপ? যেটা একটু আগে আলোচনা করেছি 10+2+3। 12 নম্বর প্রশ্ন হচ্ছে সাম্যের জন্য শিক্ষা কোন কমিশনের সুপারিশ? আমরা একটু আগে যে বিষয়টার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছিলাম যে 1986 সালে জাতীয় শিক্ষানীতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল সাম্যের শিক্ষার উপর। তো এক কথায় আমরা এখানে উত্তর পাচ্ছি যে জাতীয় শিক্ষানীতি 1986। এবার আমরা যাব 13-এর দাগে প্রশ্ন। বলছে জাতীয় শিক্ষানীতি 1986-এর স্লোগান কি ছিল? এই স্লোগান ছিল অসাম্য দূরীকরণ ও শিক্ষায় সমসুযোগ প্রদান। এবার আমরা চলে যাব 14 নম্বর প্রশ্নে, যে মডেল স্কুলের কথা বলা হয়েছে কোন কমিশনে? উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986-তে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে কয়েকটি জাতীয় শিক্ষা সংস্থার নাম? উত্তর হবে ইউজিসি, আইএমসি, এআইসিটিই। অর্থাৎ এগুলো জাতীয় স্তরে শিক্ষা সংস্থাগুলিকে পরিচালনা করে, উচ্চ শিক্ষা স্তরের সাথে যুক্ত। তারপর আমরা চলে যাব 16 নম্বরের প্রশ্ন। শিক্ষার অধিকার আইন 2009 এর অপর নাম কি? এর অপর নাম হচ্ছে আরটিই 2009। এই আরটিই পুরো নাম হচ্ছে রাইট টু এডুকেশন। প্রশ্ন হচ্ছে 17 থেকে যে চাকরি থেকে ডিগ্রির বিচ্ছেদ কথাটি কোন কমিশনে উল্লেখ আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমি একটু আগে আলোচনা করেছি যে জাতীয় শিক্ষানীতিতে 1986-তে বলা হয়েছে যে ডিগ্রির প্রতি অন্ধ মোহ কাটানোর জন্য চাকরি থেকে ডিগ্রির বিচ্ছেদ ঘটাতে হবে। ডিগ্রি কিন্তু সর্বস্ব জ্ঞানের প্রমাণ নয়। তো এবার চলে যাব 18 নম্বর প্রশ্নে। প্রাথমিক স্তরে অপচয় বন্ধ করার জন্য জাতীয় শিক্ষানীতির একটি সুপারিশ। অপচয় জিনিসটা কি? যদি কোনো শিক্ষার্থী কোনো একটি সিজন বা কোনো একটি বছরে ভর্তি হয় কোনো একটি ক্লাসে, কিন্তু সে দীর্ঘদিন ধরে স্কুলে আসছে না, ফলে তার জন্য যে স্কুলের যে সিটটা রয়েছে, তার জন্য যে শিক্ষকের বেতন দেওয়া হচ্ছে, তার জন্য সরকার যে একটা বন্দোবস্ত করছে, সেগুলি অপচয় হয়। এই অপচয় যাতে না হয় তার সেজন্য স্কুলে মিড ডে মিল ব্যবস্থা করার কথা বলেছে জাতীয় শিক্ষানীতি। তারপরে প্রশ্ন চলে যাব অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা কোন কমিশনে বলা হয়েছে? তো এটা সহজ প্রশ্ন, 1986 জাতীয় শিক্ষানীতিতে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার কর্মসূচি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে প্রাথমিক স্তরে। প্রাথমিক স্তরে দৈন্যদশা দূর করার জন্য কিন্তু অপারেশন ব্ল্যাকবোর্ডে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারপর আমরা চলে যাব 21 নম্বর প্রশ্ন, যে জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকরী হয় কত সালে? 1978 সাল থেকে কার্যকরী হয়েছিল। 22 নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় শিক্ষণীয় 1986 শিক্ষানীতি এখানে হবে জাতীয় শিক্ষানীতি 1986 অনুযায়ী বয়স্ক বলতে কাদের বোঝানো হয়েছে? বলছে উচ্চ প্রাথমিক স্তরে পড়া শেষ না করে বিদ্যালয় ছেড়ে যায় এমন ব্যক্তিদেরকে বলা হচ্ছে
বয়স্ক ব্যক্তি বলা হচ্ছে। তারপর বয়স্ক শিক্ষার সময়সীমা কত? 15 থেকে 35 বছর। ২৪ নম্বর প্রশ্ন হচ্ছে নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেছিল কোন কমিশন? 1986 জাতীয় শিক্ষানীতি। নবোদয় বিদ্যালয়ে মেয়েদের জন্য কত শতাংশ আসনের কথা বলা হয়েছে? 1/3 অর্থাৎ 3-এর 1 অংশ। 26 দেখা হচ্ছে বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনার দায়িত্বে থাকে কোন সংস্থা? এনসিআরটি। 27 নম্বর প্রশ্ন হচ্ছে নবোদয় বিদ্যালয়ে ভর্তি হওয়া যায় কোন শ্রেণী থেকে? ষষ্ঠ শ্রেণী থেকে। তো 28 নম্বর প্রশ্ন হচ্ছে নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি? পেস সেটিং বিদ্যালয়। নবোদয় বিদ্যালয়ের অপর নাম হচ্ছে পেস সেটিং বিদ্যালয়। 29 নম্বর প্রশ্ন হচ্ছে নবোদয় বিদ্যালয় গঠনের মূল উদ্দেশ্য কি? মেধাবী শিক্ষার্থীরা যাতে আর্থিক অভাবে, এখানে আর্থিকভাবে হয়ে গেছে, আর্থিকভাবে বা আর্থিক অভাবে পড়াশোনার সমস্যার সম্মুখীন না হয়, সেজন্যই নবোদয় বিদ্যালয় কিন্তু গঠন করা হয়েছে। এখানে শিক্ষার্থীদের মেধাকে ভিত্তি দিয়ে পায়রুকি দিয়ে শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়। তো এবারে যাব 30 নম্বর প্রশ্ন হচ্ছে নবোদয় বিদ্যালয়ের শিক্ষার মাধ্যম কি? ইংরেজি ও হিন্দি, এটা হচ্ছে নবোদয় বিদ্যালয়ের প্রধান ভাষা। এবার আমরা চলে যাব 31 নম্বর প্রশ্ন যে মস্তিষ্কের ঝড় এর উপর বিশেষ জোর দেওয়া হয় কোন বিদ্যালয়? নবোদয় বিদ্যালয়। এই ছিল আজকের ক্লাস। তবে এই অধ্যায়ের উপরে আরও যদি প্রশ্ন পেতে চাও এবং 2020 সালের যে জাতীয় শিক্ষানীতি যদি তোমরা চাও যে এরকম এর উপরে একটি ক্লাস করি, তবে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস আনতে চলেছি। তবে আর যদি প্রশ্ন পেতে চাও তবে অবশ্যই কমেন্টে জানাবে।